সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। প্রশ্নটি হচ্ছে, ভিয়েতনাম এখন তাদের বার্ষিক বাণিজ্যের পরিমাণ $400 বিলিয়ন। অথচ যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি যখন তাদের এই অর্থনৈতিক যাত্রা শুরু করেছে, প্রায় একই সময়ে আমরা বাংলাদেশও আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করেছি। উন্নয়ন যাত্রা দুই দেশের প্রায় একই সময়ে, কিন্তু দেখুন বাংলাদেশ কোথায়। ভিয়েতনাম প্রতি বছর $400 বিলিয়ন পণ্য রপ্তানি করে, অথচ আমরা কত করি? আমাদের শুধুমাত্র তৈরি পোশাক বা পোশাক শিল্প, আর ভিয়েতনামের অনেক রকমের ভেরিয়েশন। এই যে দুটো দেশের পার্থক্য কেন হলো? আমরা কেন পারলাম না? বাংলাদেশ কেন আজকে এখানে দাঁড়িয়ে? সুপ্রিয় দর্শক, এই বিষয়টা নিয়েই আজকের মূল আলোচনা। আমরা এই আলোচনা আবেগ নয়, কোনো কাউকে বিভ্রান্ত করা নয়, অযৌক্তিক কথা নয়। আমরা তথ্য এবং যুক্তির ভিত্তিতে এই আলোচনাটা আজকে আমরা শেষ করতে চাই। দর্শক, আমি আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগবে। তার প্রধান কারণ হচ্ছে, বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, আগামী 10 বছর পরে আমাদের কি সম্ভাবনা তৈরি হতে পারে, আমরা কোথায় যেতে পারি, এবং আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতির বিভিন্ন আরও নতুন নতুন কি স্কোপ তৈরি হতে পারে, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে নিশ্চয়ই এই আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, এই দুটি অঞ্চল মিলে পৃথিবীর যে অর্থনৈতিক কর্মকাণ্ড হয় তার অন্যতম গতিশীল এলাকা হচ্ছে এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া। এখানে রয়েছে ভারত, পাকিস্তান, চীন, মিয়ানমার। দক্ষিণ এশিয়ার ভেতরে পড়ছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এর সাথেই লাগোয়া দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আরও যে সমস্ত দেশ রয়েছে, মিয়ানমার, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, তাইওয়ান, এ সমস্ত দেশ পড়ে যাচ্ছে। তো এই যে বিশাল একটা অর্থনৈতিক জোন, এই জোনে বাংলাদেশ কোথায় থাকতে পারে, কি করতে পারে, এবং আমরা আসলে কোন কোন খাতে কিভাবে কাজ করে এগিয়ে যেতে পারি, সে প্রশ্ন কিন্তু এখন আমাদের সামনে অনেক বড়। এই যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কথা বললাম, এই অঞ্চলটিতে 200 কোটির বেশি মানুষের বসবাস। তার মানে অর্থনীতির দিক দিয়ে বিরাট বিশাল বাজার। ভোক্তার দিক দিয়ে একই কথা, এবং যদি আমরা বলি উৎপাদন, তাহলেও একই কথা। অর্থাৎ বিশাল জনশক্তি, বিশাল ভোক্তা এবং বিশাল বাজার। শুধু জনসংখ্যা নয়, এই যে অঞ্চলটার কথা বললাম দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, এই অঞ্চলেই প্রতি বছর তৈরি হচ্ছে নতুন নতুন বিভিন্ন রকমের শিল্পের ভিত্তি। মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো ভেরিয়েশন এবং উৎপাদন বাড়ানো বা উৎপাদন ঠিক রাখার জন্য নতুন নতুন গন্তব্য খুঁজছে। বৈশ্বিক যে সাপ্লাই চেইন, তাও কিন্তু নিত্য নতুন, প্রতিদিন বা সময়ের ব্যবধানে বৈচিত্র্যময় হয়ে উঠছে। এখন প্রশ্ন হলো, এই যে সাপ্লাই চেইন, উৎপাদন, ভোক্তা বা নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠা, শিল্পের ভিত্তি, এই সমস্ত জায়গায় বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো, আমরা বিশ্বের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক দেশ। এছাড়া ওষুধ, সিরামিক্স, জাহাজ নির্মাণ শিল্প, আইসিটি, চামড়াজাত পণ্য, কৃষিজাত পণ্য, এরকম বিভিন্ন খাতে আমাদের দারুণ সম্ভাবনা রয়েছে। কিন্তু একই সঙ্গে আমাদের একটি বাস্তবতাও স্বীকার করতে হবে। সেটি হচ্ছে যে আমাদের যে রপ্তানি, তার প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক খাত, এবং আমরা এর উপরেই নির্ভরশীল। রপ্তানি আমাদের প্রধানত এর উপরেই নির্ভরশীল। উল্লেখযোগ্য মাত্রায় বড় কোনো রপ্তানি আর নেই। যদি একটি খাতের উপরে শুধুমাত্র রপ্তানি বাণিজ্য নির্ভরশীল হয়ে পড়ে, অর্থাৎ আমাদের আর কোনো বিকল্প পণ্য না থাকে, আর যদি কোনো কারণে এই বাণিজ্য কলাপস করে অথবা এর বৈশ্বিক চাহিদা বা বাজারে পরিবর্তন আসে, তখন আমাদের বিকল্প কি? তখন আমরা কি করব? অতএব বিকল্প নিয়ে কিন্তু এখনই ভাবার সময়। অন্যদিকে ভিয়েতনাম কি করছে? ভিয়েতনামের কথা কেন বলছি?
ভিয়েতনাম, আমি শুরুতেই বলেছি, বাংলাদেশ এবং ভিয়েতনাম তাদের অর্থনৈতিক উন্নয়নের যাত্রা কিন্তু একই সময়ে। তারা যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং আমরাও অনেক নিপীড়ন নির্যাতনের ভেতর থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ। ভিয়েতনাম শুধু পোশাক শিল্পে না, তারা ইলেকট্রনিক্স, ফুটওয়্যার, তারপরে পোশাক শিল্প তো আছেই, মোবাইল ফোন, কম্পিউটার যন্ত্রাংশ, ইলেকট্রনিক সামগ্রী, এমনকি উচ্চ প্রযুক্তির বিভিন্ন উৎপাদন সেখানেও নিজেদেরকে তারা প্রতিষ্ঠা করেছে। এখানেই একদম পরিষ্কার হয়ে গেল না বাংলাদেশ এবং ভিয়েতনামের পার্থক্যটা। তবে আমি একথাও বলি, শুধু হতাশা না, আমরা যে বাংলাদেশ একদম এই যে প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতা বা রপ্তানি বা আমাদের নিজেদেরকে কম্পিটেন্ট করে তোলা বা আমরা নিজেরা আরও রপ্তানির বৈচিত্র্যে যেতে পারবো না, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা দৌড় থেকে একদম ছিটকে পড়িনি, পিছিয়ে পড়েছি, ছিটকে পড়িনি। আমরা হয়তো অনেকেই জানি এখন বিশ্বের বহু দেশ চায়না +1 এই নীতি অনুসরণ করছে। এই নীতিটা কি? শুধুমাত্র চীনের ভেতরেই যে তারা তাদের পণ্য উৎপাদন করবে, নট দ্যাট। তারা তাদের শিল্প কর্মকাণ্ড, তাদের শিল্প উৎপাদন এ সমস্ত আরও বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, নতুন নতুন গন্তব্য খুঁজছে। এই যে বৈশ্বিক পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু বাংলাদেশের জন্য দারুণ একটা সুযোগ তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই সুযোগ নিতে প্রস্তুত আছি কিনা? বাস্তবতা হচ্ছে, আমি এক কথাই জবাব দিয়ে যাই যে এই সুযোগ না ধরার বা এই সুযোগ গ্রহণ না করার প্রস্তুতি না থাকা কোনো মতেই যুক্তিসঙ্গত না এবং কোনো উপায়ও নেই। অবশ্যই এই সুযোগ নিতেই হবে। আমরা প্রথমেই বলেছি যে এই যে বিরাট বিশাল অর্থনৈতিক অঞ্চল, এই অঞ্চলে বাংলাদেশের অবস্থান কোথায়? আমি আবার সেই প্রশ্নে ফিরে এলাম এবং এখান থেকে নতুন আলোচনার শুরু করি। সহজ কথায় বলি, আমাদের যে অবস্থান তাতে কিছু আশাব্যঞ্জক দিকও আছে, আবার কিছু হতাশার দিক বা নেগেটিভ দিকও আছে। আমি সম্ভবত এর আগে কোনো একটা ভিডিওতে বলেছি, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কী? বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনশক্তি। আমাদের বিরাট বিশাল জনশক্তি আছে। প্রতি বছর লাখ লাখ তরুণ আমাদের এই জনশক্তি হিসেবে যুক্ত হচ্ছে জনশক্তি খাতে। তাদেরকে যদি সুনির্দিষ্ট এবং সুন্দর প্রশিক্ষণ, উন্নত প্রশিক্ষণ, উপযুক্ত প্রশিক্ষণ যদি আমরা দিয়ে দক্ষ জনশক্তিতে আমরা রূপান্তরিত করতে পারি, তাহলে আসলেই আমাদের উন্নয়ন এবং আমাদের অগ্রযাত্রা ঠেকানো আসলেই মুশকিল। অবশ্যই দ্বিতীয় শক্তি হচ্ছে আমাদের তৈরি পোশাক। বাংলাদেশ এখনও বিশ্বের অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক দেশ। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বহু অঞ্চলের বা বহু দেশের গ্রাহকরা বা ক্রেতারা আমাদের এই উন্নত মানের গার্মেন্টস প্রোডাক্ট তারা সংগ্রহ করছে, তারা তাদের বাজারে বিক্রি করছে, তারা ব্যবসা করছে এবং আমাদের এখানে নিশ্চয়ই চমৎকার এবং একটা মজবুত অবস্থান আছে। এই যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, এটা কিন্তু আমাদের জন্য আসলে অনেক বড় প্রাপ্তি। তৃতীয় শক্তি হচ্ছে আমাদের ওষুধ শিল্প। আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের ওষুধ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে রপ্তানি হয় এবং তার একটা ভালো মার্কেট তৈরি হয়েছে এবং এর গ্রহণযোগ্যতা আছে। এখন প্রশ্ন হচ্ছে, এর মান ধরে এবং নিত্য নতুন গবেষণার মাধ্যমে যদি আরও অনেক কার্যকরী বিভিন্ন ভ্যারাইটির ওষুধ যদি আমরা আরও তৈরি করতে পারি, আরও রপ্তানি খাতে এদিকে কাজে লাগাতে পারি, তাহলে এই খাত কিন্তু অনেক বড় সম্ভাবনাময় খাত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত বাজার, সেখানেও কিন্তু আমরা প্রবেশ করতে পারি। চতুর্থ যে শক্তি আমাদের সামনে, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। আমাদের রয়েছে বঙ্গোপসাগরের মতো সুবিস্তৃত বিশাল সমুদ্রবক্ষ। আমাদের সাথেই রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সংযুক্তি। আমরা রয়েছি দক্ষিণ এশিয়ার সাথে যুক্ত। আমাদের সাথেই রয়েছে বিশাল ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল, এই সমস্ত দেশের সীমান্ত। একটু সামান্য পথ হাঁটলেই চীন। সেক্ষেত্রে আমাদের এই যে কৌশলগত অবস্থান, এগুলো বিরাট বড় সম্পদ। শুধু দরকার এইগুলোর জন্য উন্নত মানের বন্দর ব্যবস্থাপনা এবং যে সমস্ত অবকাঠামো, সুনির্দিষ্ট সুন্দর সাপ্লাই চেইন, এগুলো গড়ে তোলা। ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড এ সমস্ত দেশের দিকে তাকান, তারা কিন্তু সুনির্দিষ্ট একটা পণ্য বিক্রি করে না, তারা অনেক রকমের পণ্য বিক্রি করে। আপনারা সবাই জানেন তারা কি কি পণ্য বিক্রি করে। এমনকি এই যে মালয়েশিয়া, তাদের প্রধান পণ্য কিন্তু ইলেকট্রনিক্স সামগ্রী, অথচ সেখান থেকে যে দারুণ সব ফুটওয়্যার, এই সমস্ত জিনিস যে আনে বাংলাদেশে,
কেউ কেউ আনে, বিশ্বে রপ্তানি করে। আপনারা কল্পনা করতে পারবেন যে তারা এই শিল্পে কত উন্নত। এছাড়া কম্পিউটার যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক সামগ্রী, অটোমোবাইল যন্ত্রাংশ, মেডিকেল সামগ্রী এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত পণ্য, এ সমস্ত প্রচুর পরিমাণে তারা রপ্তানি করে এবং এ থেকে হিউজ পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমি আগেই বলেছি, এর বিপরীতে বাংলাদেশ কিন্তু মূলত পোশাক রপ্তানির উপরে নির্ভরশীল। প্রধান পণ্যই আমাদের এইটা, এর বাইরে গেলে আর তেমন কিছু নেই। এটি আমাদের জন্য এক রকমের শক্তি, আবার ঝুঁকিও। ঝুঁকি বলেছি আগেই, যে যদি কোনো কারণে বৈশ্বিক বাজার বা তাদের চাহিদা পরিবর্তন হয়, তখন আমরা কিন্তু ঝুঁকিতে পড়তে পারি। এক্ষেত্রে লজিস্টিক্স এবং বন্দর দক্ষতা, আমরা যদি আমাদের ডেভেলপমেন্ট চাই, আমাদের রপ্তানি বাড়াতে চাই, আমাদের পণ্য উৎপাদন করলাম সেগুলো তো রপ্তানি করতে হবে, তার এগুলো যদি চাই তাহলে লজিস্টিক্স এবং বন্দর দক্ষতা এর কোনো বিকল্প নেই। একজন বিদেশি ক্রেতা যখন আমাদের কোনো প্রোডাক্ট কিনতে আসবে, তখন সে প্রথমে চিন্তা করবে আমাদের বন্দর ব্যবস্থাটা কেমন। প্রোডাক্টটা কিনবে, সেই প্রোডাক্টটা বন্দরে কতদিন আটকে থাকবে, বন্দর থেকে দ্রুত ছাড়পত্র ব্যবস্থা হবে কিনা, অনেক হিসাব নিকাশ আছে। এই জায়গায় আমাদের দক্ষতা এবং আমাদের কম্পিটেন্সি যদি না বাড়াই এবং আমাদের এখানে সততা নিষ্ঠতার প্রশ্ন রয়েছে, এগুলো যদি ঠিক মতো আনতে না পারি, তাহলে কিন্তু এখানে ডেভেলপমেন্টটা সম্ভব না। কাস্টমস কত দ্রুত কাজ করছে সেটা অনেক বড় ফ্যাক্টর। আমরা বাংলাদেশের মানুষ যদি কোনো জায়গা থেকে কোনো পণ্য আমদানি করে আনতে চাই, তখন সবচেয়ে বড় যে দুশ্চিন্তাটা থাকে ওই সমুদ্র বন্দর কাস্টমস, কতদিন লাগবে, কিভাবে ছাড়াবে, আমি ছাড়াতে পারবো কিনা, আমার পণ্যটা খালাস করতে পারবো কিনা, কতদিন লাগবে, ইত্যাদি ইত্যাদি। এখানে আমাদের বিশেষ দক্ষতা, যোগ্যতা এবং সততার চর্চা করতে হবে, ফিরে আনতে হবে। আমরা কি ওই যে সেই তৈরি পোশাক শিল্পের ভিতরেই আটকে থাকবো? আমরা কি আর অন্য কোনো দিকে যাব না? অবশ্যই যেতে হবে। আমাদেরকে অবশ্যই প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তুলতে হবে এবং পোশাক খাত তো থাকলো, এর পাশাপাশি বিকল্প এবং নতুন নতুন শিল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে, শিল্প কারখানা গড়ে তুলতে হবে। যেমন ইলেকট্রনিক্স, মেডিকেল ডিভাইস, মেডিকেলের বিভিন্ন সামগ্রী সরঞ্জাম আছে, তারপরে ব্যাটারি, ডেটা সেন্টার যন্ত্রাংশ, বিভিন্ন ডেটা সেন্টার করে তার যন্ত্রাংশ লাগে, এগুলো করতে পারি। এরপরে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন, এমনকি আমাদের যে সাইকেল, এই সাইকেলের বিষয়টাও আরেকটু ডেভেলপ করা যায়, অনেক চাহিদা এর। আমরা যদি শিল্পের ডেভেলপমেন্ট ঘটাতে চাই তাহলে কি দরকার? এগুলো তো করব, এর সাথে সাথে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। বিদেশি বিনিয়োগ হলে অর্থের সমাগম ঘটবে। ওই অর্থটাকে যদি ঠিকমতো কাজে লাগিয়ে যদি এইবার শিল্প উৎপাদনের ব্যবস্থা করা যায় এবং বন্দর, লজিস্টিক্স এগুলো যদি ঠিক করা যায়, সাপ্লাই চেইন যদি ঠিক করা যায়, তাহলে কিন্তু আমাদের শিল্পায়নটা ঘটে যায় এবং আমাদের যে শিল্পের প্রোডাক্ট এগুলো সহজেই বহু বাজারে আমরা রপ্তানি করতে পারি। অবশ্যই বিনিয়োগ টানার ক্ষেত্রে আরও কিছু ব্যাপার আছে। যারা বিনিয়োগ করবে তারা দেখে বৈদ্যুতিক নির্ভরতা কত, অর্থাৎ আমরা বিদ্যুতের সাপ্লাইটা ঠিকমতো দিতে পারবো তো। তারা যে শিল্প কারখানা গড়ে তুলবে, এখানে বিনিয়োগ করবে, কিন্তু আমরা দিতে পারছি না বিদ্যুৎ, তখন কি হবে এটা দেখে। আইনগত স্থিতিশীলতা আছে কিনা, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, তারপরে জমি পাওয়ার ব্যবস্থা কি, আমরা তাদেরকে জমি দিতে পারবো কিনা, দক্ষ যে ইঞ্জিনিয়ার, এরকম আমরা বিভিন্ন ক্ষেত্রে তো ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, এগুলো দিতে পারবো কিনা। সর্বোপরি প্রশাসনিক সেবা প্রয়োজন। কোথাও কোনো জটিলতা হইল, চাঁদাবাজির ঘটনা ঘটলো বা হুমকি ধামকির হলো কোনো ঘটনা ঘটলো বা অন্য কিছু ঘটলো, সেক্ষেত্রে প্রশাসনিক বা আইনগত এই সমস্ত যে সহযোগিতা প্রয়োজন, এই সহযোগিতাটা তারা দ্রুত পাবে কিনা, এই সেবা নিশ্চিত করা যাবে কিনা, এই সমস্ত অনেক কিছু দেখে। ফলে আমাদেরকে এই প্রত্যেকটা জায়গায় আমাদের নজর দিতে হবে এবং আমাদেরকে কাজ করতে হবে, এবং এই কাজগুলো যদি করতে পারি তাহলে বিনিয়োগ আসবে, আমরাও শিল্পের দিকে উন্নতি লাভ করতে পারবো এবং তখন আমাদের মার্কেট তৈরি হবে, আমরা সাপ্লাই চেনে ঢুকে যেতে পারবো। আমাদের লজিস্টিক্স বন্দর যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের উন্নয়ন ঠেকায় কে? কিন্তু এই জায়গায় প্রশ্ন হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি দুর্বল দেশ না, কিন্তু ভিয়েতনাম বা মালয়েশিয়ার মতো এত দূর এগিয়ে যাওয়াও দেশ না। আমাদের কক্সবাজারে যদি আমাদের দেশের মানুষ বেড়াতে যায়, সেই জায়গাটায়ও তো অনেক ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করা যায় না, অনেক রকমের দুর্ঘটনা ঘটে, অনেক রকমের প্রবলেম হয়, নিরাপত্তাহীনতার প্রশ্ন থাকে, ছিনতাইকারীর ব্যাপার স্যাপার থাকে, নানান রকম ব্যাপার। সেক্ষেত্রে ধরুন
একটা গ্রুপ অফ কোম্পানিজের বিনিয়োগকারীরা আসলো এবং তাদেরকে আমরা তাদের এন্টারটেনমেন্টের জন্য আমরা আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়ে গেলাম। সেখানকার পরিবেশটা কেমন, যেটা আমাদের একটা সি বিচ, বিনোদনের একটা ভালো জায়গা, একটু বেড়ানো, একটু স্বস্তিতে আলাপ আলোচনা করা, বৈষয়িক বা ব্যবসায়িক আলোচনা নিয়ে যে কথা বলবো, তার পরিবেশটা আমরা কতটুকু নিশ্চিত করতে পেরেছি সেটাও কিন্তু ভাববার বিষয়। এগুলো কিন্তু ফ্যাক্টর। তবে এটা ঠিক, যার যা নেই সেটা যদি তা পেতে চায় তাহলে সামনে এগিয়ে গেলেই পাওয়ার ব্যবস্থাটা হয়। সেক্ষেত্রে আমাদের যে সংকট আছে, যে প্রবলেম আছে, সেইগুলো যদি ফুলফিল করে আমরা সামনে এগোতে চাই তাহলে কিন্তু সেগুলো সম্ভব। এত আলোচনার পরে যে প্রশ্ন করতে হবে বা যে প্রশ্নের উত্তর খোঁজা দরকার সেটা হচ্ছে যে আমরা এত কিছুর পরেও কি পোশাক শিল্পের উপরেই নির্ভর করব? আমাদের শুধুই মাত্র কি পোশাক রপ্তানি করে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যবস্থা করব, আর কোনো দিকে তাকাবো না? অথচ আমি খুব খোলামেলায় বলি, এই পোশাক শিল্প আমাদের পরিবেশ বিপর্যয়ের একটা অন্যতম বড় কারণ। আমাদের ঢাকা এবং ঢাকার আশপাশের যে সমস্ত নদী, তার পানি যে নষ্ট হয়ে গেছে, কালো রং এবং মারাত্মক রকমের দুর্গন্ধ, এর প্রধান কারণ কিন্তু এই পোশাক এবং পোশাক শিল্প, পোশাক কারখানার বর্জ্য একটা বড় কারণ। তাহলে কি দাঁড়াচ্ছে? পোশাক আমাদেরকে বৈদেশিক মুদ্রা দিচ্ছে, তৈরি পোশাক, কিন্তু আমাদের পরিবেশ যে আমাদের ধ্বংস করে দিচ্ছে। আমেরিকা তার দেশে পোশাক তৈরির কারখানা করছে না, কারণ তার পরিবেশ নষ্ট হবে। আমার পরিবেশ ধ্বংস করে দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে, সে কিন্তু ফ্রেশ থাকছে। তাহলে এখানে আমাদেরকে বিকল্প মনে হয় ভাবার সুযোগ এসেছে, সময় এসেছে, ভাবতে হবে। এই জায়গায় আমাদের বিশেষভাবে খুঁজে দেখা দরকার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন বা এই সমস্ত দেশ, যে সমস্ত দেশে আমরা আরও কাজ করতে পারি সহজেই। কারণ আমাদের সমুদ্র, বঙ্গোপসাগর, এখান থেকে বের হয়েই সামনে আগালেই অনেকগুলো দেশ আমরা পেয়ে যাই সহজেই। এই সমস্ত জায়গায়, এই সমস্ত দেশের বাজারে কি কি পণ্যের চাহিদা রয়েছে এবং আমরা সেখানে কি কি দিতে পারি, এগুলো খুঁজে বের করা দরকার। এটা আমি মনে করি এই আলোচনার খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়, যে কোন দেশে আমরা কি দিতে পারি। আমরা যদি প্রথমে ধরি ইন্দোনেশিয়ার কথা, ইন্দোনেশিয়া 28 কোটির বেশি মানুষের দেশ, তার মানে বিরাট বিশাল বাজার, বিরাট ভোক্তা শ্রেণী, তাদের অর্থনীতিও কিন্তু বেশ শক্তিশালী। আসিয়ানের গুরুত্বপূর্ণ দেশ, আসিয়ানের সদর দপ্তর কিন্তু ইন্দোনেশিয়াতে। আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে ইন্দোনেশিয়া আমাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী দেশ। অনেক ক্ষেত্রে আসলে কথাটা ঠিক না, আমাদের না জানার কারণে এগুলো হয়েছে। বরং ইন্দোনেশিয়ার বাজারে এমন সব পণ্যের চাহিদা রয়েছে যেগুলোর সাপ্লাই আমরাই দিতে পারি বা আমরা তৈরি করতে পারি বা করি। এই জায়গাটা একটু বিশেষভাবে নজর দেওয়া দরকার। যেমন ওষুধ, তারপরে চামড়াজাত পণ্য, বিশেষ ক্যাটাগরির কিছু পোশাক, পাটভিত্তিক পরিবেশ বান্ধব ব্যাগ, সিরামিক্স, টেবিলওয়্যার, এমনকি কিছু হালকা প্রকৌশল জিনিসপত্র, ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসপত্র তাদের লাগে। আমরা সবাই জানি সারা বিশ্বে পরিবেশ বিপর্যয়ের একটা বড় কারণ হচ্ছে পলিথিন। সারা বিশ্ব যখন পলিথিন কমাতে চাইছে তখন ডেফিনেটলি সেই জায়গায় সবচেয়ে সম্ভাবনাময় এবং উপযুক্ত বিকল্প হচ্ছে পাটজাত পণ্য। এই পাটের চাহিদা যখন বাড়ছে, পাট থেকে তো আমরা অনেক কিছু তৈরি করতে পারি। তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের সামনে অপার সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে এবং সম্ভাবনা তৈরি করেছে। এখন শুধু এটা ধরা দরকার। ইন্দোনেশিয়ার মতো বড় বাজারে এই যে পরিবেশ বান্ধব যে সমস্ত প্যাকেজিং, এর চাহিদা আগামী দিনগুলোতে কিন্তু আরও অনেক বাড়বে। সেক্ষেত্রে আমাদের সামনে সম্ভাবনা আরও বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। আমরা মালয়েশিয়ার কথা বলি। মালয়েশিয়া কিন্তু উচ্চ আয়ের দেশ। এখানকার মানুষ যেহেতু পয়সা আছে, শুধু দামের দিকে তাকায় না। দামের দিকটা খুব ইম্পর্টেন্ট না তাদের কাছে, পণ্যের মানের প্রশ্নটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের জন্য এখানে সুযোগ রয়েছে উচ্চমানের হোম টেক্সটাইল, হালাল প্রক্রিয়াজাত খাদ্য, সাইকেল, আমি আগেই বলেছি, চামড়াজাত পণ্য। আমাদের বিশাল চামড়ার ভাণ্ডার রয়েছে। কিন্তু প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণে কুরবানি হয় এবং সেখানে যে চামড়া আমাদের এখানে উৎপাদিত হয়, বিরাট বিশাল বাজার। এটা যদি আমরা অ্যাকচুয়ালি খুব পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারি, আমাদের সামনে বিশাল বড় বাজার। চামড়াজাত পণ্যের কী পরিমাণে চাহিদা সারা বিশ্বে আপনারা কম বেশি সবাই জানতেই পারেন। এবং একই সাথে আইসিটি আউটসোর্সিং সেবা কিন্তু আছে, আমরা এটাও মালয়েশিয়াতে দিতে পারি। তবে শর্ত একটাই, আমাদের মানটা নিশ্চিত করতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে শুরু করে আরও অনেক বাজার রয়ে গেল। আরও এই প্রসঙ্গে আমাদের আরও অনেক কথা
থেকে গেল। আজকের এই পর্ব অনেক লম্বা হয়ে যাবে, তাই আর আজকে আলোচনা বাড়াচ্ছি না। শুধুমাত্র আমি এখানেই শেষ করছি যে আমাদের যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, তাতে আসলে বাংলাদেশ পিছিয়ে পড়া দেশ বটে, কিন্তু এগিয়ে যেতে তার সামনে যে সম্ভাবনা নেই বা আমরা যে এগিয়ে যেতে পারবো না এমনটাও না। আমাদের অনেক কিছু আছে যা নিয়ে আমরা দারুণভাবে বিশ্ববাজারে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারি, সেরকম সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাগুলো কি কি আমি কিছু বলেছি, আরও বলবো। আর আরও দেশে কোথায় কোথায় ব্যবসার সুযোগ আছে, আমাদের পণ্য রপ্তানির সুযোগ আছে, কোথায় বড় সুন্দর বাজার পেতে পারি এবং আমরা সাপ্লাই চেইন কীভাবে গড়ে তুলতে পারি, লজিস্টিক্স, বন্দর, আরও অনেক বিষয় আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আগামীকালের পর্বে আলোচনা করব। আশা করি আপনারা সে আলোচনাও শুনবেন। আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। টক উইথ সিরাজ ইনসাইট আপনাদের কথাই বলবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি, কৌশলগত অবস্থান, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সব কিছু নিয়ে আলোচনা করবে। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।